লাস্ট এপিসোডে আমরা দেখি লরির সঙ্গে দেখা করার জন্য লকির ভাই লুথর আসে। সে নিজেকে তার সামনে ইন্ট্রোডিউস করে দিচ্ছিল। তখনই লকি সেখানে চলে আসে। তার ভাইকে দেখে লকি অনেক বেশি অবাক হয়ে যায়। তারপর লকি লরিকে বলে, তুমি কি এই মানুষটাকে এখানে ঢুকতে দিয়েছ? লরি সরি বলে, আর বলে, প্রথমত আমার কোনো আইডিয়া ছিল না সে তোমার ভাই। সেকেন্ডলি আমি জানতাম না তুমি এভাবে রিয়েক্ট করবে। দেখো হয়তো বা উনি কোনো কেস নিয়ে এসেছেন। লকি অবাকভাবে বলে, কেস? ওর মতো মানুষ তোমার মতো মানুষকে শুধু ম্যানিপুলেট করতে পারবে। ও এসব কিছুতে অনেক এক্সপার্ট। লকি তার ভাইকে বলে, তুমি আমাকে ডিসঅ্যাপয়েন্ট করছো। এসব শুনে লুথুর স্মাইল করছিল। লুথুর খুব স্মার্টভাবে কথা বলতে শুরু করে। সে ইঙ্গিত দেয় সে এমন কিছু নিয়ে এসেছে যেটা বাইরের লুকি করতে পারবে। লুথর বলে সে এখানে একটি কেস নিয়ে এসেছে, কিন্তু লকি তাকে বিশ্বাস করতে চায় না। সে সরাসরি বলে দেয়, আমরা কোনো সন্দেহজনক কাজ করতে রাজি না, তাই তুমি চলে যেতে পারো। কিন্তু এখানেই লুথর তার আসল পাওয়ার দেখায়। সে বলে সে নন মেন্ডেস অর্গানাইজেশনের চেয়ারম্যান, আর তার কারণেই এই ক্লাবটা এখনো টিকে আছে। তাই আমি চাই আমার এই উপকার করো। এমনি কি সে একটু ওয়ার্নিং দিয়ে বলে, যদি তারা তার কথা না শুনে তাহলে ক্লাবের স্ট্যাটাস ক্যান্সেল করে দেবে এবং এই রুমটা অন্য কাউকে দিয়ে দিবে, যারা কিনা আগে থেকেই তাকে রিকোয়েস্ট করছিল এই রুমের জন্য। লকি লরিকে বলেছিলাম না এই মানুষটা সুবিধার না। লুথর বলে, তো আমাদের কি উচিত এই বিষয়ে ডিসকাস করা, নাকি আমার উচিত চলে যাওয়া আর ক্লাবের বিরুদ্ধে কোনো অ্যাকশন নেওয়া? শেষ পর্যন্ত চাপের মুখে পড়ে লকি তার কথা শুনতে রাজি হয়। তারপর লুথর তার সমস্যাটা খুলে বলে। সে জানায় তার এক বন্ধু একজন ছাত্র দ্বারা ব্ল্যাকমেইলের শিকার হচ্ছে। সেই ছাত্রের নাম চার্লস মিল্টন, যার কাছে কিছু সেন্সিটিভ ছবি আছে, আর সে প্রতিটা ছবির জন্য 3,000 করে টাকা দাবি করছে। এটা কোনো নর্মাল ব্ল্যাকমেইল না। লুথর বলে, চার্লস আগে থেকেই অনেক ছাত্রকে এভাবে ব্ল্যাকমেইল করছে, মানে সে এক ধরনের সিরিয়াল ব্ল্যাকমেইলার। লোরেলাই তখন ইমোশনাল হয়ে বলে, আমাদের এই কেসটা নেওয়া উচিত, কারণ কেউ ডিজার্ভ করে না তার পার্সোনাল ছবি এভাবে ফাঁস হয়ে যাক। তখন লুথর তাদের নির্দিষ্ট কাজটা বলে। চার্লসের কাছে যে স্টোরেজ ডিভাইস আছে যেখানে সব ছবি রাখা, সেটা উদ্ধার করতে হবে, কারণ ওটাই তার আসল শক্তি। ওই ডিভাইসটা না থাকলে চার্লস আর কাউকেই ব্ল্যাকমেইল করতে পারবে না। লোকি তখন প্রশ্ন তুলে, স্টুডেন্ট কাউন্সিলের এত পাওয়ার থাকা সত্ত্বেও লুথর নিজে কেন এটা করছে না? তখন লুথর এক্সপ্লেন করে যে চার্লস তাদের সবাইকে চিনে, তাই সরাসরি কিছু করলে চার্লস বুঝে যাবে এবং সাথে সাথে সব ফাইল লিক করে দিতে পারে। লুথর বলে এই কাজটা লোকিদেরই করতে হবে, কারণ তারা হলো থার্ড পার্টি, মানে স্টুডেন্ট কাউন্সিলের আওতায় না, তাই চার্লস তাদের সন্দেহ করবে না। এরপর সে বলে তাদের কাছে চার্লস সম্পর্কে কিছু ফাইল আছে, সেগুলো পাঠানো হবে, আর কালকের মধ্যে একটা প্ল্যান বের করতে হবে। আর যদি তারা এই কাজটা ঠিকমতো করতে পারে তাহলে লুথর আর লকিদের মধ্যে হিসাব চুকিয়ে যাবে। যাওয়ার আগ মুহূর্তে লুথর লরিকে বলে, তোমাকে আরো ভালোভাবে জানার ইচ্ছা আছে, মেবি এক কাপ চায়ের সঙ্গে বসে গল্প করলাম। এই কথা শুনে বোঝা যায় যে লুথরের লরির দিকে আগ্রহ আছে। লরি শুধু তাকিয়েছিল, কিছুই বলে না। লুথর চলে যাওয়ার পর লকি একদম চুপ হয়ে যায়। তাকে দেখে মনে হচ্ছিল সে ভিতরে ভিতরে কিছু একটা ভাবছে। তারপর যে চেয়ারটিতে তার ভাই বসেছিল সে সেটা দূরে ধাক্কা দিয়ে সরিয়ে দেয়, আর সেই জায়গায় আরেকটি নতুন চেয়ার নিয়ে এসে বসে। লরি তাকে জিজ্ঞাসা করে কেন সে তার ভাইয়ের উপর এত রেগে। লকি বলে, তুমি বুঝবে না লরেলাই, কারণ সে তোমার ভাই না। তারপর লরি বলে, তুমি কোনোদিন আমাকে বললে না তোমার ভাই স্টুডেন্ট কাউন্সিলের ভাইস প্রেসিডেন্ট। তখন লকি আরেকটা ডার্ক সত্য বলে। সে বলে সে শুধু প্রেসিডেন্ট না, আসলে পুরো স্টুডেন্ট কাউন্সিলই সে চালায়। প্রেসিডেন্ট আসলে একটা পাপেট, আর সব সিদ্ধান্ত নেয় লুথর নিজেই। তাই সে লরিকে সতর্ক করে দেয়, যদি লুথর তাকে চা খাওয়ার জন্য কোনোদিন ডাকে সে যেন না যায়। এরপর মাস্ক পরা একজন লোক আসে চার্লসের ফাইল নিয়ে। তারপর তারা চার্লসের ফাইলগুলো পায়। ছবি দেখে লরি বলে, ছেলেটাকে তো দেখে একবারে ইনোসেন্ট মনে হচ্ছে। কিন্তু তখন লকি বলে, অনেক সময় সবচেয়ে বিপজ্জনক মানুষই সবচেয়ে নিরীহ চেহারার হয়। তারপর তারা প্ল্যান করতে শুরু করে। তারা বুঝে সরাসরি চার্লসের কাছে যাওয়া রিক্সি, তাই তারা ঠিক করে যখন সে পিই ক্লাসে যাবে তখন তারা আক্রমণ করবে, কারণ তখন তার ব্যাগ লকার রুমে থাকবে আর সেও অসতর্ক থাকবে। প্ল্যান অনুযায়ী লকি লকার রুমে গিয়ে ঢুকে পড়ে এবং লকারও খুলে, আর লরি বাইরে দাঁড়িয়ে নজর রাখছিল। চার্লস সেখানে লরিকে খেয়াল করে, কিন্তু কিছুই বলে না। এরপর সে তার লকার রুমে যাওয়ার জন্য এগিয়ে যাচ্ছিল। তাকে থামানোর জন্য লরি তার মাথায় একটি বল মারে, আর ভয় পেয়ে অন্যদিকে দাঁড়িয়ে পড়ে। তখনই কি জানি বুঝে চার্লস তার কাছে আসতে যায়। ঠিক সেই সময় লকি বাইরে বেরিয়ে আসে এবং লরিকে নিয়ে চলে যায়।
তারপর আমরা দেখি লকার চেক করে তারা কিছুই পায় না। এতে বোঝা যায় যে চার্লস এতটা বোকা না যে সে এত গুরুত্বপূর্ণ জিনিস লকারে রেখে দিবে। তখনই লরি বলে হয়তো সে জিনিসটা পকেটে রেখেছে, কিন্তু লকি বলে সেটাও রিক্সি। ঠিক তখনই লকি বলে লকারে চার্লসের ব্যাগের মধ্যে একটি পুরানো কাগজ খুঁজে পেয়েছে, যেটাতে একটি ইমোজি ছিল। লরি বলে ও কি বুঝতে পারবে যে তুমি এটা এনেছ? লকি বলে মনে হয় না, কারণ মনে হচ্ছে এটা তার ব্যাগে অনেকদিন আগে থেকেই পড়া ছিল। লরি বলে এখন আমরা কি করব? লকি বলে সে খেয়াল করেছে চার্লস কখনোই তার ফোন ব্যবহার করছে না। আজকে দিনে একবারও তার ফোন হাতে ছিল না, তার ব্যাগেও ফোন খুঁজে পায়নি। তখন লকির মাথায় একটি থিওরি আসে, হয়তো চার্লস তার ফোন স্কুলে নিয়ে আসে না, বরং বাড়িতে রেখে দেয়, আর সেখানেই হয়তোবা সব সেন্সিটিভ ডাটা রাখে। আসলে ডিভাইসটা স্কুলে না, অন্য কোথাও লুকানো। তাই লকি বলে ইটস টাইম ফর প্ল্যান বি। তখনই লকি চার্লসের আইডি কার্ড লরিকে দেখিয়ে বলে যে সে হোয়াইট হোস্টেলে থাকে, তাই তারা প্ল্যান করে হয়তোবা সেখানেই কোনো কিছু পাওয়া যাবে। সে লরিকে হোয়াইট হোস্টেলে 5টায় উপস্থিত থাকার জন্য বলে। এদিকে লরি ক্লাস করছিল আর 5টা বাজার ওয়েট করছিল। লরি একটু চালাকি করে আর ক্লাসে হঠাৎ বলে উঠে তার অসুস্থ ফিল হচ্ছে, সে ক্লিনিকে যেতে চায়। ম্যাম তাকে পারমিশন দিয়ে দেন। রুজেটাও তার সাথে আসতে চাইলে সে মানা করে দেয়। এটা আসলে তার প্ল্যানেরই একটি অংশ ছিল। তারপর রুজেটাও ম্যামকে বলে তার দুর্বল লাগছে, কিন্তু ম্যাম তাকে নিজের সিটে বসার জন্য বলেন। আমরা দেখি লকি হোস্টেলের বাইরে লরির জন্য ওয়েট করছিল। লরি আসলে লকি তাকে বলে তোমার এত লেট কেন হলো? 5টায় থাকার কথা ছিল, এখন তো 5টা 10 বাজে। তাদের মধ্যে একটু আর্গুমেন্ট হয়। লকি রেগে যায় কারণ লরি লেট করেছে। লরি সরি বলে এবং বিষয়টা শেষ করে। তারপর লকি খেয়াল করে চার্লস হোস্টেলের ভিতরে ঢুকছে। তারাও তার পিছু পিছু ভিতরে যায়। রিসেপশনিস্ট তাদের থামিয়ে দিলে লরি বলে আপনি কি আমাকে চিনতে পারেননি? লোকটি বলে আপনি রুজেটা ম্যামের ফ্রেন্ড। আর লকিকে উদ্দেশ্য করে বলে তুমি সেই যে কেসটা সলভ করেছিলে। লরি বলে হ্যাঁ আমরাই ছিলাম, আর আমরা ফ্রেন্ডের সঙ্গে আবার দেখা করার জন্য এসেছি। রিসেপশনিস্ট ভিতরে যাবার পারমিশন দিয়ে দেয় আর লগ ইন করার জন্য বলে। তারা চার্লসের পিছু নিয়ে লিফটের সামনে দাঁড়ালে জানতে পারে সে 3তলায় যাবে। তাই তারা 2জন সিঁড়ি ব্যবহার করে 3তলায় উঠে। তারপর দেখে চার্লস তার রুমের মধ্যে চলে গিয়েছে। এখন তারা বাইরে থেকে তাকে অবজার্ভ করতে থাকে। তারা ভাবে ওয়েট করবে, কিন্তু নিশ্চিত না যে চার্লস কখন বাইরে আসবে, আদৌ আসবে কি না। ঠিক তখনই একটা বড় ক্লু আসে। চার্লস লাইভ স্ট্রিম শুরু করেছে, আর সে একা বসে বসে রামিন খাচ্ছিল আর লাইভ করছিল। এটা দেখে লরি বলে এই ছেলে নিজের দুনিয়ায় মগ্ন। কিন্তু লকি এটাকে সুযোগ হিসাবে নেয়, কারণ এখন নিশ্চিত চার্লস একা আর তার ফোন রুমের ভিতরেই আছে। যে কোনোভাবে তাদের শুধু ফোনটা দরকার। তখন লকি বলে আমরা এমন কিছু করব যাতে সে তার গর্ত থেকে বের হয়ে আসে। এরপর লকি একটা ফায়ার অ্যালার্ম ট্রিগার করে দেয়। পুরো হোস্টেলে হইচই পড়ে যায়। সবাই দৌড়ে বাইরে আসে। চার্লসও বাধ্য হয়ে বাইরে বের হয়ে যায়। তাড়াহুড়ো করে সে তার ফোন রুমেই ফেলে যায়। এটাই ছিল আসল প্ল্যান। চার্লস বের হওয়া মাত্রই লকি দৌড়ে ভিতরে ঢুকে পড়ে, আর লরি বাইরে দাঁড়িয়ে খেয়াল রাখছিল। লকি ভিতরে গিয়ে চার্লসের ফোন খুঁজে পায় আর দ্রুত সব ডাটা অ্যাক্সেস করে। সব ফটো আর ফাইল সে কালেক্ট করে ফেলে। এমনকি সে ফোন ট্র্যাকিংও বন্ধ করে দেয়, যাতে চার্লস বুঝতে না পারে ফোন কোথায় গেছে। মিশন সফল হয়। তারপর লকি লুথরের কাছে সব এভিডেন্স দিয়ে দেয়। লুথর বলে এখন থেকে তারা নিজেরাই চার্লসের স্বাস্থ্যের ব্যবস্থা করবে। তখন লকি একদম ঠান্ডাভাবে বলে এটা কোনো উপকার না, এটা শুধু একটা হিসাব চুকানো, মানে তাদের মধ্যে আর কোনো দেনা পাওনা নেই। এবং সে স্পষ্ট করে দেয় লুথর যেন তাদের থেকে দূরে থাকে। এসব কিছু শুনে লুথর একটু স্মাইল করে আর বলে আমরা আবারও দেখা করব। এরপর লকি লরিকে ওয়ার্নিং দিয়ে বলে লুথর থেকে দূরে থাকতে, কারণ সে খুবই ডেঞ্জারাস। তারপর আমরা দেখি লরি রুজেটার সঙ্গে গল্প করছিল। ঠিক তখনই তার সামনে ম্যাগি এসে দাঁড়ায়। সে ম্যাগির সাথে একা কথা বলে আর বলেছিলে তো আমাকে আর ডিস্টার্ব করবে না। ম্যাগি বলে হ্যাঁ বলেছিলাম ডিস্টার্ব করব না, কিন্তু দেখা করার বিষয়ে তো নিষেধ করিনি। সে তাকে জানায় যে লুথর তাকে কফির জন্য ইনভাইট করেছে। সে তার সাথে রাতে ক্যাফেটেরিয়াতে দেখা করতে চায়। এসব শুনে লরি কিছুটা চিন্তায় পড়ে যায়, কারণ সে লকির কথা অনুযায়ী লুথর থেকে দূরে থাকবে নাকি লুথরের সঙ্গে কথা বলে সম্পূর্ণ রহস্যটা জানবে। তারপর আমরা দেখি মেডেনাকে, যে কিনা তার রিহার্সাল করছিল। সে অডিটর রুমে একা ছিল আর প্র্যাকটিস করছিল। এরপর সিন চেঞ্জ হয়। আমরা দেখি লরি
যে কিনা লুথরের সঙ্গে দেখা করার জন্য ক্যাফেটেরিয়াতে আসে। ক্যাফেটেরিয়া সম্পূর্ণ ফাঁকা ছিল। এ থেকে বোঝা যায় লুথর তার পাওয়ার ব্যবহার করে ক্যাফেটেরিয়া খোলা রেখেছে। এরপর সেখানে লরি ডিরেক্ট টপিকে আসে। সে কোনো চা বা কফি নেয় না। সে শুধু বলে তাড়াতাড়ি বিষয়টা শেষ করি। মানে সে লুথরকে একদমই বিশ্বাস করে না। তারপর লুথর একটি শকিং বিষয় মেনে নেয়। সে বলে, আমি নিজেই তোমাকে কিডন্যাপ করিয়েছিলাম। শুধু তাই না, এটা ছিল লকির রিয়াকশন টেস্ট করার জন্য। মানে লকি লরিকে কতটা গুরুত্ব দেয় সেটা যাচাই করা হচ্ছিল। লরিরও মনে পড়ে সেই দিন যে ছেলেটার বয়স শুনেছে সে লুথরের ছিল। লরি তখন বুঝতে পারে লকি ঠিকই বলেছিল, লুথরই সবকিছুর মাস্টার মাইন্ড। এরপর লুথর আসল কারণটা খুলে বলে, সে আসলে লরিকে প্রোটেক্ট করতে চায়। কারণ লকির সাথে জড়িত থাকা মানেই ডেঞ্জার। তখন সে আরেকটা বড় রহস্য বলে, রিয়া নামে একটা মেয়ে যে লকির খুব কাছের ছিল, তাকে খুন করা হয়েছে। খুন করেছে এম নামের একজন রহস্যময় ব্যক্তি। আর কারণ লকি অনেক কেস ইনভেস্টিগেট করতে গিয়ে এম এর কাছে পৌঁছে গিয়েছিল। তাই এম প্রতিশোধ হিসাবে লকির কাছের মানুষকে মেরে ফেলে। আর এই সব কিছুর ক্ষতিপূরণ দিতে হয় রিয়াকে। লুথর আরও বলে, এম এখনও অ্যাক্টিভ। আর লরি যেহেতু এখন লকির সবচেয়ে কাছের মানুষ, তাই সে হচ্ছে নেক্সট টার্গেট। কিন্তু লরি এসব কিছু শুনে একদমই ভয় পায় না। সে বলে যদি তার সাথে কিছু হয় সে সেটা অ্যাকসেপ্ট করে নিবে। আমরা বুঝতে পারি লরি একদমই ভয় পাচ্ছে না। আর সে মেন্টালি অনেক বেশি স্ট্রং যে কোনো ধরনের ঝুঁকি নিতে পারবে। এরপর লুথর আরেকটা মাইন্ড গেম খেলে। সে বলে, লকি আসলে লরিকে মানুষ হিসাবে না, একটা মিস্ট্রি হিসাবে দেখে, একটা পাজল যেটা সলভ করতেই হবে। মানে লকির ফিলিংস নিয়ে সন্দেহ তৈরি করে দেয়। সে লরির পাস্ট নিয়ে কোশ্চেন তুলে, তার আগের স্কুলে কি হয়েছিল, কেন সে এমন। আমরা বুঝতে পারি লরিরও নিজের একটা ডার্ক পাস্ট আছে। লরি তখন বিরক্ত হয়ে যায়। আর সে বলে, তুমি কি মনে করো তুমি আমাদেরকে কন্ট্রোল করতে পারবে? মানে সে লুথরের ম্যানিপুলেশন বুঝে যায়। শেষে লুথর আরেকটা ডেঞ্জারাস ওয়ার্নিং দেয়। সে বলে লকি হয়তোবা তোমাকে মাউসট্র্যাপের চিজের মতো ব্যবহার করছে। মানে এমকে ফাঁসানোর জন্য তোমাকে ব্যবহার করছে। লরি কিছুই বলে না এবং সেখান থেকে চলে যায়। কিন্তু তার মাথায় এখনও অনেক প্রশ্ন। এরপর আমরা আবার মেডেনাকে দেখি, যে কিনা অডিটর রুমে একা একা প্র্যাকটিস করছিল। তখনই সে কিছু একটা শব্দ পায় আর বলে, ওইখানে কে? কেউ কি আমার সঙ্গে মজা করছো? তখনই আমরা দেখি কেউ একজন তার সামনে এসে দাঁড়ায়। আর সিন এখানে কাট হয়ে যায়। পরের দিন লরি এবং লকি কলেজে এসে জানতে পারে যে লকিকে সাসপেন্ড করা হয়েছে 1 সপ্তাহের জন্য। কারণ সে ওই হোস্টেলে ইচ্ছা করে ফায়ার অ্যালার্ম বাজিয়েছিল, যেটার কমপ্লেইন তার কলেজে করা হয়েছিল। সে বুঝতে পারে এসব কিছু তার ভাইয়ের কাজ। কিন্তু এসবের ফলে তার একটুও মন খারাপ হয় না। সে বলে, আরও ভালো হয়েছে, এই বোরিং ক্লাসগুলো করা থেকে আমি বেঁচে গেলাম। সে বলে, আমি ক্লাবে আসব। ক্লাবে আসা থেকে কেউ আমাকে আটকাতে পারবে না। তারপর লকি ক্লাব রুমে এসে লরিকে জানায় যে, তুমি জেনে অবাক হবে, একবার যে মেডানা নামে এক মেয়ে আমাদের কাছে এসেছিল কমপ্লেইন নিয়ে। পরবর্তীতে জানতে পারলাম যে তার ফ্রেন্ড এসব কিছু করছিল আর তার ফ্রেন্ডকে কেউ কিছু ফটো দিয়ে ব্ল্যাকমেইল করছিল। জেনে অবাক হবে সেটা আর কেউ না, সেটা ছিল চার্লস। কিন্তু তারা এটাও বুঝতে পারে চার্লস এসব কিছুর মাস্টারমাইন্ড না। এর পিছনে আরও কেউ অজানা একজন ব্যক্তি আছে, যার পরিচয় এখনো কেউ জানে না। সব যোগাযোগ হয় অনলাইনে, ফেক ইমেল দিয়ে। মানে বড় কোনো রহস্য লুকিয়ে আছে এখানে। ঠিক তখনই সেখানে জেনেভা নামে এক মেয়ে আসে। সে তার এক ফ্রেন্ডের মিসিং কমপ্লেইন নিয়ে এসেছিল। মেয়েটির নাম হচ্ছে মেডেনা। যেটা শুনে লকি এবং লরি দুজনই অবাক হয়ে যায়। সে বলে রাত থেকে মেডেনা নিখোঁজ। সে তার রুমেও ফিরেনি, তার ফোনও বন্ধ, কেউ তাকে দেখেনি। এমনকি গার্ডরাও বলে সে ক্যাম্পাস থেকে বের হয়নি। জেনেভা খুবই চিন্তায় পড়ে যায় এবং সাহায্য চায়। কিন্তু লকি প্রথমে কেসটি নিতে চায় না। সে বলে এখনও পর্যাপ্ত প্রমাণ নেই যে সে নিখোঁজ। আর যার কারণে এই কেসে সময় দেওয়া মানেই তাদের সময়ের অপচয়। কিন্তু তখন লরি বলে, যদি সত্যি সে নিখোঁজ না হয় তাহলে সেটা প্রমাণ করা উচিত। কারণ তাদের কাজই হলো মানুষকে সাহায্য করা আর সত্যটা বের করা। তারপর লকি রাজি হয়ে যায়। লকি আত্মবিশ্বাসের সাথে বলে, আমরা প্রমাণ করে দেব যে তোমার ফ্রেন্ড নিখোঁজ না। তার প্ল্যান হলো ক্যাম্পাসের সিসিটিভি ফুটেজ চেক করা। কারণ তার সিকিউরিটি অফিসে কানেকশন আছে, তাই সহজেই ফুটেজ বের করে ফেলতে পারবে। তারপর তারা দেখে মেডেনা শেষবার বিকাল 5টার দিকে ক্যাম্পাসে ছিল। আর যেহেতু ক্যাম্পাসে ঢোকা এবং বের হওয়ার গেট একটাই, তাই খুব সহজেই বোঝা যায় সে বের হয়েছে কি না। ফুটেজে দেখা যায় মেডেনা ক্যাম্পাস থেকে বেরই হয়নি। মানে সে ভিতরে ঢুকেছে কিন্তু বাইরে যায়নি। এখন কেসটি কোনো সাধারণ মিসিং কেস না,
একদম সিরিয়াস একটি কেস হয়ে যায়। লোকি একটু মজা করে বললেও একটি ভয়ঙ্কর সম্ভাবনা তুলে ধরে। সে বলে হয়তোবা সে ক্যাম্পাসের ভিতরেই মারা গেছে, আর এটা একটা মিসিং বডি কেস। এরপর তারা গার্ডকে জিজ্ঞাসা করে, আর গার্ড জানায় এই প্রথম না, এর আগেও 2টা মেয়ে নিখোঁজ হয়েছে। তাদেরও ক্যাম্পাসে ঢুকতে দেখা গেছে, কিন্তু কেউ বের হতে দেখেনি। তারপর গার্ড আরও কিছু অদ্ভুত জিনিসের কথা বলে। একটা রুম আছে যেটার দরজা নিজে নিজে খুলে যায়, আর বেসমেন্টে একটা জায়গা আছে যেটা থেকে বাজে দুর্গন্ধ বের হয়। সে এতটাই ভয় পায় যে সেখানে ভালো করে চেকও করে না। তারপর লোকি জানতে পারে আগের 2টি মেয়ের নাম মাইলিন আর মিশেল। তাদেরও খুঁজে পাওয়া যায়নি, কোনো লাশও পাওয়া যায়নি, আর কেউ তাদের কোনো টাকাও দাবি করেনি, তাই কিডন্যাপিংও না। লরি আর লকি তখন তাদের ক্লাব রুমে বসে এসব কিছু চিন্তা করছিল। তখনই লকি আরেকটা বড় থিওরি দেয়, এটা সম্ভবত সিরিয়াল কিলিং কেস। লরি আগের সেই কেমিস্ট্রি ল্যাবের কেসের কথা মনে করে। ল্যাব থেকে সোডিয়াম হাইড্রোক্সাইড চুরি হয়েছিল। এটা সাধারণত ড্রেন পরিষ্কার করতে ব্যবহার করা হয়, কিন্তু এটা দিয়ে মানুষের শরীরও গলিয়ে ফেলা যায়। মানে খুনি হয়তো এমন একটা কেমিক্যাল ব্যবহার করছে যাতে লাশ পুরোপুরি গায়েব হয়ে যায়, শুধু দাঁত আর নখ ছাড়া কিছুই থাকে না। লোকি সম্পূর্ণ কেস একসঙ্গে জোড়া লাগায়, আর সে বলে এইসব ঘটনার পিছনে একজনই আছে। সে সেই মানুষ যে জেনিসেসকে দিয়ে কেমিস্ট্রি ল্যাব থেকে সোডিয়াম হাইড্রোক্সাইড চুরি করিয়েছে। সেই মেডেনার ইমেজ নষ্ট করতে চেয়েছিল, আর শেষে যাদের সে সমস্যা মনে করেছে তাদের সরিয়ে দিয়েছে, একদম ক্লিনভাবে, কোনো প্রমাণ না রেখে। সবকিছু মিলিয়ে লকি বুঝে যায় এই কাজটা এমেরই। কারণ এত পারফেক্ট প্ল্যান, এত ক্লিন ক্রাইম, এটা সাধারণ কারো কাজ না। কিন্তু লকি একটা গুরুত্বপূর্ণ কথা বলে, পারফেক্ট ক্রাইম বলে কিছুই নেই, কারণ খুনি মানুষ, আর মানুষ ভুল করবেই, সেই ভুল ধরেই তাকে ধরা যাবে। এরপর লকি একটা শকিং জিনিস রিয়ালাইজ করে, সব ভিকটিমের নাম এম দিয়ে শুরু। মাইলিন, মিশেল, মেডেনা। মানে এটা শুধু খুন না, এটা একটা মেসেজ। এম যেন ইচ্ছা করেই লকিকে চ্যালেঞ্জ করছে। এখান থেকে ব্যাপারটা পার্সোনাল হয়ে যায়। লকি বলে এম আমার টার্গেট। এরপর ইনভেস্টিগেট শুরু হয়। লরি বলে সে ক্লাসের জন্য যাচ্ছে কারণ সে লেট হয়ে যাচ্ছে। লরি ক্লাসে চলে যায়, কিন্তু তার মন যেন লকির কেসেই পড়েছিল। সে লকিকে মেসেজ করে এবং কেসের বিষয়ে কথা বলছিল। তখন ম্যাম হঠাৎ দেখে ফেলেন, আর লরির ফোনটা নিয়ে নেন। তাকে বলেন ক্লাস শেষ করে ফোনটা কালেক্ট করার জন্য। তারপর আমরা দেখি ক্লাস শেষ করে লরি লকিকে কল করছিল। তখনই তার সামনে একজন পরিষ্কার পরিচ্ছন্ন কর্মী এসে দাঁড়ায়। সে তাকে সরি বলে আর পাস করে তাদের ক্লাবে চলে যায়। ক্লাবে গিয়ে সে সেখানেও লকিকে খুঁজে পায় না। তখনই আবার সেখানে সেই ছদ্মবেশী ক্লিনার চলে আসে। আমরা দেখি সে আর কেউ না, জন বাউটিস্টা, যে কিনা ওই দিন কেমিস্ট্রি কেসের সঙ্গে সন্দেহবাচক লিস্টে ছিল। বাউটিস্টা লরির দিকে তাকিয়ে একটি রহস্যময় স্মাইল করে। তখনই আমরা দেখি লরি সবকিছু চিন্তা করে, হয়তোবা এই লোকটি এইসব কিছু ঘটনার পিছনে কাজ করছে। সে কল্পনা করে কিভাবে সে নিরীহ মেয়েদের মেরেছে। সেই সিনগুলো আমাদের দেখানো হয়। তারপর লরি সেখান থেকে পালানোর চেষ্টা করলে বাউটিস্টা তাকে ধরে অজ্ঞান করে ফেলে, আর সে তাকে বিনে ভরে নিয়ে সেখান থেকে অন্য একটি জায়গায় নিয়ে চলে যায়। বাউটিস্টা তাকে নিয়ে এসে কেউ একজনের সঙ্গে কথা বলছিল। ঠিক তখনই লরি জেগে যায়। বাউটিস্টা তাকে চেক করার জন্য ড্রামটির মুখ খুলে, আর এর সাথেই এই এপিসোড এখানে শেষ হয়ে যায়।